শতরূপে সারদা, ভগিনী সুনন্দা দেবী। পর্ব ১। মাদ্রাজের শ্রীরামকৃষ্ণ মঠের প্রথম অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দ। তিনি পথিকৃৎ স্বামী বিবেকানন্দ, যাকে দক্ষিণ ভারতে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাজ শুরু করার জন্য। সেই স্বামী রামকৃষ্ণানন্দ 1911 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি ডক্টর পি ভেঙ্কটরমণকে বা আমার পিতৃদেবকে একটি চিঠি লিখে জানালেন যে জগৎজননী সারদা দেবী ব্যাঙ্গালোরে আসতে সম্মত হয়েছেন এবং তার ও তার সঙ্গের আরও 10 জনের সেখানে থাকবার সব ব্যবস্থা যেন করা হয়। মহীশূর রাজ্যে শ্রীরামকৃষ্ণ আন্দোলন শুরু করার ব্যাপারে ডক্টর ভেঙ্কটরমণ ছিলেন একজন প্রধান উদ্যোক্তা এবং স্তম্ভস্বরূপ। সিসিমা এলেন 1911 খ্রিস্টাব্দের মার্চ মাসে। বাঁশবনগুড়ির শ্রীরামকৃষ্ণ আশ্রমের ঠাকুরঘরে তার থাকবার ব্যবস্থা হলো। মনে আছে, সীমা ব্যাঙ্গালোরে এসেছিলেন কোনো এক শুক্রবার এবং ব্যাঙ্গালোর ছেড়ে গিয়েছিলেন কোনো এক সোমবারে। তার উপস্থিতিতে বহু লোকের ভিড় হতো। তাঁরা সকলেই তাঁর আশীর্বাদ লাভ করতেন। ডক্টর পি ভেঙ্কটরমণ তার স্ত্রীকে একদিন আশ্রমে পাঠালেন। সঙ্গে একটা চিঠি দিয়ে আশ্রমে স্বামীজিকে অনুরোধ করলেন তার স্ত্রীকে যেন শ্রীমার দর্শন লাভের সুযোগ করে দেওয়া হয়। আমিও মায়ের সঙ্গে ছিলাম। আমার পরিষ্কার মনে আছে শ্রীমা এবং আমার মায়ের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল। আমার মা বাংলা জানতেন না, শ্রীমাও তামিল জানতেন না, তবুও দুইজনেই বহুক্ষণ ধরে কথাবার্তা বলে গেলেন। মাঝে মাঝে হাসি কৌতুকও করছিলেন। যেভাবে তারা কথা বলছিলেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল দুজনেই দুজনের কথা বুঝতে পারছেন। ভাষার বাধাটা তাদের কাছে কোনো সমস্যা নয়। একদিন এই রকম কথাবার্তার মাঝে আমার মা বাবা প্রস্তাব করলেন আমাকে এবং আমার বোনকে তারা শ্রীমায়ের সেবায় উৎসর্গ করতে চান। উত্তরে শ্রীমা বললেন তার পদাঙ্ক অনুসরণ করবার পক্ষে। আমরা তখন খুবই অল্প বয়স্ক। আমরা যখন বড় হব তখন যেন তার কাছে আসি। আমার তখন মাত্র 13-14 বছর বয়স। শ্রীমায়ের কাছে, অর্থাৎ সন্ন্যাসিনীর জীবন বরণ করবার জন্য, নিজেদের উৎসর্গ করবার জন্য আমি এবং আমার মেজ বোন কলকাতা যাত্রা করতে পেরেছিলাম 1917 খ্রিস্টাব্দের 13 অক্টোবর। সঙ্গে ছিলেন আমার মাস্তুত বোন এবং স্বর্গত এম রাজাগোপাল নাইডু। কলকাতায় পৌঁছে অবশ্য হতাশ হতে হলো। শুনলাম শ্রীমা স্থান পরিবর্তনের জন্য জয়রামবাটি গেছেন। মনে সত্যিই একটি ধাক্কা খেলাম। এই প্রসঙ্গে একটি দূর প্রদেশে নতুন পরিবেশে আমাদের প্রথম কীরকম অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করা অসঙ্গত হবে না। আমরা সেখানকার ভাষা জানতাম না। রেল স্টেশন থেকে সোজা উদ্বোধনে পৌঁছালাম। তখন বিকেলবেলা। প্রথমেই যার সঙ্গে দেখা হলো তিনি হলেন স্বামী সারদানন্দ। আমরা যতদিন কলকাতায় ছিলাম তিনিই ছিলেন আমাদের অভিভাবক। কলকাতায় থাকবার দ্বিতীয় দিন আমরা বেলুড় মঠ গেলাম। যখন বেলুড় মঠ দর্শন করতে গিয়েছিলাম স্বামী ব্রহ্মানন্দ মঠে ছিলেন না। আমার স্বামী শিবানন্দের সঙ্গে দেখা করলাম। তিনি আমাদের নতুন জীবনে প্রবেশের জন্য অনেক উপদেশ ও উৎসাহ দিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে আমরা ইংরাজি ছাড়া আর কোনো ভাষায় কথাবার্তা বলতে পারতাম না। নতুন জায়গায় অপরিচিতের অস্বস্তি এবং বাড়ির জন্য মন কেমন করা, এই দুয়ের হাত থেকে মুক্তি দেবার জন্য নিবেদিতা স্কুল এবং সারদা মাতৃমন্দিরে অধ্যক্ষা ভগিনী সুধীরা সন্ধ্যাবেলাগুলি আমাদের সঙ্গে কাটাতেন। তিনি ইংরাজি জানতেন, আমাদের খুব উৎসাহ দিতেন। আমাদের বাংলা না জানার ফলে অনিবার্যভাবেই আমরা যেন শিশুদের সরাসরি পদ্ধতিতে ইংরাজি শেখানোর দায়িত্বে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিলাম। 2-3 মাসের মধ্যেই আমরা বাংলা শিখে ফেললাম। ভাষার ব্যাপারে আর কোনো সমস্যা রইল না।
শ্রীমায়ের দেখা পাওয়ার আগে এই 2-3 মাস অতিক্রান্ত হবে, এটি সম্ভবত দৈব নির্দিষ্টই ছিল। কারণ আমরা যদি এর আগেই তার দর্শন পেতাম তাহলে আমাদের দোভাষীর মাধ্যমে কথা বলতে হতো এবং আমরা মন খুলে কথা বলতে পারতাম না। আমাদের কলকাতা পৌঁছানো এবং জয়রামবাটি থেকে ফেরার পরে শ্রীমায়ের সাক্ষাৎ লাভ, এই দুয়ের মাঝে আমরা যথেষ্ট সময় পেয়ে গিয়েছিলাম। বাংলা শেখার জন্য যখন তার দর্শন পেলাম তখন তিনি প্রথমেই যে কথাগুলি আমাদের বললেন তা হলো, মা, আমি তোমাদের জন্য জয়রামবাটিতে অপেক্ষা করছিলাম, তোমরা এলে না বলে আমি নিজে তোমাদের কাছে এসেছি। মাতৃস্নেহে ভরপুর এই কথাগুলি আমাদের প্রাণে শিহরণ জাগালো। যেটুকু অপরিচয়ের ভাব অবশিষ্ট ছিল তাও চলে গেল। মাতৃমন্দির থেকে উদ্বোধন হেঁটে যাওয়া যেত। আমরা প্রায় মাতৃমন্দিরের অন্যদের সঙ্গে গিয়ে শ্রীমাকে দর্শন করতাম। মাঝে মাঝে মায়ের কাছে গিয়ে যতটা কায়িক সেবা তাকে করতে পারি করতাম। আমার পরম সৌভাগ্য, আমাকে বলা হয়েছিল প্রতিদিন সকাল প্রায় 9টা নাগাদ মা যখন স্নান করতে যেতেন তার আগে তার গায়ে মাথায় তেল মাখিয়ে দিতে। এই সময় অনেক পাকা চুল তার মাথা থেকে খসে পড়তো। আমি কখনো সেগুলি ফেলে দিতাম না, ছোট ছোট গোছা করে সংগ্রহ করে আমি সেগুলি শাড়ির আড়ালে লুকিয়ে রাখতাম। মা একদিন আমাকে ওরকম করতে দেখে ফেললেন, হেসে বললেন যে তার কত চুল উঠে গেছে, তিনি সেসব ফেলে দিয়েছেন। আমি তার চুল রেখে দিতে আগ্রহী জানলে তিনি সেসব চুল আমাকেই দিতেন। একদিন সন্ধ্যা প্রায় 7টার সময় শ্রীমাকে দর্শন করবার জন্য আমাদের ডাকা হলো। তিনি আমাদের বললেন তার সামনে তামিল ভাষায় কথা বলতে। আমাদের কয়েকটা তামিল গান গাইতে বললেন। গান শুনে মা খুব খুশি হয়ে আনন্দে হাসতে লাগলেন। আর একদিন আমরা যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি, তিনি দরজা পর্যন্ত এগিয়ে এসে বললেন রাধুর জন্য কিছুটা দক্ষিণ ভারতের রসম তৈরি করে পাঠাতে। আমরা তাড়াতাড়ি রসম তৈরি করে তাকে পাঠিয়ে দিলাম। আর একটা দক্ষিণ ভারতীয় রান্না তিনি খেতে চেয়েছিলেন, সেটি হলো রাইস আপ্পালামস। আমার বাবা এটি তৈরি করিয়ে রেলওয়ে পার্সেল করে ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে দিয়েছিলেন। মা খেয়ে নিশ্চয়ই আনন্দ পেতেন, কিন্তু দুঃখের বিষয় রেলওয়ে পার্সেলে এসেছে বলে কয়েকজন প্রাচীনপন্থী মহিলা মাকে তা খেতে দিলেন না। একবার এক মেঘলা দিনে আমি উদ্বোধনে গিয়েছিলাম মাকে প্রণাম করতে। তিনি সাদরে আমাকে গ্রহণ করলেন। আমি তখন প্রায় শূল বেদনায় ভুগতাম বলে তিনি সেদিন খুঁটিয়ে খুঁটিয়ে আমার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আকাশে মেঘ ছিল। সেদিনকার আবহাওয়ার সঙ্গে ব্যাঙ্গালোরের আবহাওয়ার মিল ছিল। মা সেটি লক্ষ্য করে আমায় জিজ্ঞাসা করলেন, ব্যাঙ্গালোরের আবহাওয়া কি সেই রকম নয়? তারপরে বললেন ব্যাঙ্গালোর তার খুব ভালো লেগেছিল। সেখানকার লোকের প্রশংসা করে মা বললেন তাদের খুব ভক্তি। 1918 খ্রিস্টাব্দে মাতৃমন্দিরের মেয়েদের তীর্থ ভ্রমণের জন্য বেনারসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে আমি শূল বেদনায় ভুগছিলাম। আমরা ফিরে আসার কিছু পরেই মা সেই খবর পেলেন। যে মেয়েরা তাকে প্রণাম করতে গিয়েছিল তাদের একজনের কাছে মা আমার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর করলেন এবং 3-4টে কমলালেবু খাবার জন্য পাঠিয়ে দিলেন। এরকমই ছিল তার মাতৃহৃদয়।